সুপ্রিয় দর্শক, আমি ডক্টর হারুনুর রশিদ আমন্ত্রণ জানাচ্ছি চোখের সমস্যা এবং প্রতিকার নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত এসএ টিভির নিয়মিত সাপ্তাহিক পরামর্শমূলক আয়োজন সুস্থ চোখ সুন্দর জীবন অনুষ্ঠানে। সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বাংলাদেশ গ্লোকোমা সমিতির উদ্যোগে আমরা পালন করছি বিশ্ব গ্লোকোমা সপ্তাহ। সঙ্গত কারণেই আমরা আজকে আলোচনা করব চোখের চাপজনিত গ্লোকোমা রোগ, তার প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনার জন্যে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্দিকুর রহমান, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির দপ্তর সম্পাদক, বিশিষ্ট চক্ষু রোগ এবং গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনাজ হাসান, আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতির বিজ্ঞান বিষয়ক সম্পাদক, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডক্টর রহিম আন্না। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে বাংলাদেশ গ্লোকোমা সমিতির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট গ্লোকোমা রোগ বিশেষজ্ঞ ডক্টর বিপুল কুমার সরকার। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। কেমন আছেন আপনারা? আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। প্রথমেই ডক্টর শাহনাজকে দিয়ে শুরু করি। ডক্টর শাহনাজ, আমরা জানি যে রক্তের একটা চাপ আছে, আবার এটাও আমরা জানি যে চোখেরও একটা চাপ আছে। একসময় মানুষ জানতো না এই চোখের চাপ জিনিসটা কি এবং চোখের চাপের সাথে গ্লোকোমার সম্পর্কটা কি? ধন্যবাদ। আসলে শরীরের প্রেশারটা বা চাপ সম্বন্ধে আমরা ম্যাক্সিমাম মানুষ জানি, কিন্তু চোখের প্রেশারটা সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। তো যেটা হয় যে চোখের প্রেশার নর্মাল কত, 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি। তো সেই প্রেশারটা অনেকে নর্মাল থেকে বা চোখের চাপটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের যেটা হয় যে চোখের একটা নার্ভ আছে, যে নার্ভটার সাথে আমাদের ব্রেনের সংযুক্ত আছে। তো এই নার্ভটা দিয়ে আমরা বেসিক্যালি দেখতে কোনো জিনিস, যেমন আমরা কোনো জিনিস সামনে আছে, তার আমরা কালার দেখতে পাচ্ছি, চারপাশটা দেখতে পাচ্ছি, তার আকৃতি দেখতে পাচ্ছি, সেটা এই নার্ভের সাথে সংযুক্ত হয়ে এই আমাদের ব্রেনে এটা যোগাযোগ করিয়ে দেয়। তো কোনো কারণে যদি চোখের প্রেশার বেড়ে যায়, তাহলে এই নার্ভটা প্রথমে ড্যামেজ হয়। তো ভিশনের কতগুলো ক্ষেত্র আছে, যেমন একটা হচ্ছে আমরা দৃষ্টির শক্তিটা কতটুকু দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ফিল্ড অফ ভিশন আছে, ক্ষেত্রটা কতটুকু আছে। সাপোজ যেমন আমরা উপরে নিচে বা ডান দিকে বাম দিকে দেখতে পাই, আবার কোনো কিছু কালার দেখতে পাই, কিন্তু যেটা হয় যে গ্লোকোমায় আমাদের এই ক্ষেত্রটা প্রথমে কমে আসে। তো যদি কারো এই প্রথমে আমরা ধরা পড়ে, তাহলে আমরা প্রথমেই যদি ট্রিটমেন্ট করি, এই ক্ষেত্রটাকে আমরা ওইভাবেই রাখতে পারি। কিন্তু যদি এই ক্ষেত্র গ্লোকোমা সঠিক সময়ে চিকিৎসা না হয়, তাহলে এই ক্ষেত্রটা ধীরে ধীরে কমে আসে, পরবর্তীতে দৃষ্টিশক্তিতেও গ্লোকোমায় আঘাত হানে। ধন্যবাদ ডক্টর শাহনাজ হাসান। আপনি চমৎকারভাবে চোখের চাপ এবং গ্লোকোমা রোগের মধ্যে যে একটা সম্পর্ক এবং এটা যদি স্বাভাবিকভাবে ভারসাম্যহীনতার বাইরে চলে যায়, তাহলে যে কি ক্ষতি হতে পারে সেটাও আপনি বর্ণনা করেছেন চমৎকারভাবে। ডক্টর সিদ্দিকুর রহমান, প্লিজ। প্রতি বছরের মতো বাংলাদেশ গ্লোকোমা সমিতির উদ্যোগে আমরা এবারও বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করছি। তো এই বিশ্ব গ্লোকোমা সপ্তাহ সম্পর্কে এবং এর মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ ডক্টর হারুন। আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি বিশ্বের যে সর্ববৃহৎ গ্লোকোমার সোসাইটি, ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশনের আমরা অ্যাফিলিয়েটেড মেম্বার। এই জন্য ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন প্রতি বছরই 8ই মার্চ থেকে 14ই মার্চ এই সময়টাতে বিশ্ব গ্লোকোমা সপ্তাহ পালন করে থাকে। সেটার সঙ্গে সঙ্গতি রেখে এবং একাত্মতা ঘোষণা করে আমরা বাংলাদেশ গ্লোকোমা সোসাইটির পক্ষ থেকেও এই 8 থেকে 14ই মার্চ এই গ্লোকোমা সপ্তাহ পালন করি। এই সপ্তাহের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের দেশের মানুষদেরকে গ্লোকোমা সম্পর্কে সচেতন করা। যেহেতু গ্লোকোমা একটি নীরব ঘাতক, দৃষ্টির নীরব ঘাতক,
এই জন্য মানুষ যদি সচেতন না হয় সেই জন্যেই তারা অন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের প্রতিপাদ্য বিষয়টা হলো এবারে ঘোষণা, প্রতিবারই এরকম কাছাকাছি থাকে শব্দটা, সে মূল শব্দ হচ্ছে গ্রিন, সবুজ। আমরা সবুজ থাকতে চাই, সবুজ দেখতে চাই। তো এবারের প্রতিপাদ্য ছিল গো অ্যান্ড ফর টেস্ট, গো ফর গেট ইউর আইস টেস্টেড ফর গ্লোকোমা অ্যান্ড সেভ ইউর সাইট। ধন্যবাদ আপনাকে। এবার ডক্টর রহিম আন্নান, এই যে গ্লোকোমা রোগ, এটা কি সকলের হতে পারে? অর্থাৎ গ্লোকোমা রোগের ঝুঁকির মধ্যে কারা আছে, অর্থাৎ কাদের গ্লোকোমা রোগ হওয়ার সম্ভাবনা বেশি? ধন্যবাদ ডক্টর হারুন। সত্যিকার অর্থে গ্লোকোমা রোগ এমন একটি রোগ, এটা যে কোনো বয়সের রোগীকে আক্রান্ত করতে পারে বা মানুষকে আক্রান্ত করতে পারে। তবে যদি ঝুঁকিপূর্ণ বয়সসীমার কথা আমরা বলি, তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে যে সাধারণত 40 বছর বয়সের পরে যারা আছেন তাদের ক্ষেত্রে এই রোগটার সম্ভাবনা অন্য অনেকের তুলনায় একটু বেশি থাকে এবং বিশেষ ধরনের গ্লুকোমাতেই তারা আক্রান্ত হয়ে থাকেন। আচ্ছা, তো আপনি বললেন যে 40-এর পরে গ্লোকোমার কি আর কোনো ঝুঁকি আছে, পারিবারিক কোনো ইতিহাস বা অন্য কোনো কারণে গ্লোকোমার রোগ হতে? জি, ধন্যবাদ। অবশ্যই যে সমস্ত রোগীরা বা যে সমস্ত মানুষের পরিবারের কোনো সদস্যের গ্লোকোমা রোগ রয়েছে বলে একবার নির্ধারিত হয়ে যায়, আমরা বলে থাকি যে তাদের প্রথম জেনারেশনের যেই সদস্যরা পরিবারের থাকেন তাদের গ্লুকোমা রোগ হওয়ার সম্ভাবনাটা 25 ভাগ বেড়ে যায়। এবং একই সাথে আমরা এটাও বলি যে যাদের ডায়াবেটিস রয়েছে, চোখের মায়োপিয়া রোগ রয়েছে অথবা হাইপারমেট্রোপিয়া রয়েছে, এছাড়াও চোখের কোনো প্রদাহ রয়েছে, দীর্ঘদিন যাবৎ চোখে কখনো আঘাত পেয়েছেন, এই সমস্ত বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিতেও পরবর্তীতে গ্লুকোমা ডেভেলপ করার একটা সম্ভাবনা থাকে। অনেকেই তো ডক্টর রুহি স্টেরয়েড জাতীয় ঔষধ মুখে সেবন করে, চোখের ড্রপ আকারে দেয়, অ্যালার্জির কারণে হোক বা চোখের জটিল প্রদাহ যেটাকে আমরা ইভিআইটিস বলি, সেই ধরনের কি তাদেরও কি ঝুঁকির মধ্যে থাকে? জি, স্টেরয়েড জাতীয় চোখের যখন ড্রপ আমরা ব্যবহার করি অথবা মুখের ওষুধ আমরা খাই, এই জাতীয় ওষুধগুলো দেখা যায় যে খুব দ্রুত চোখের প্রেশার বৃদ্ধি করতে পারে। সাধারণত এই সমস্ত ওষুধ ব্যবহার করার 14 দিন থেকে 1 মাসের মধ্যে চোখের প্রেশার হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে রুহির কথার সঙ্গে অ্যাড করতে পারি, সেটা হলো আমাদের ইন্টারন্যাশনাল স্টাডি আছে যে আমাদের পপুলেশনের ভিতরে অলমোস্ট 5% পিপল স্টেরয়েড রেসপন্ডার, মানে তাদের আমরা গ্লোকোমার সেন্স থেকে আমরা স্টেরয়েড রেসপন্ডার বলি। এই রেসপন্ডারদের অধিক স্টেরয়েড দিলে তাদের চোখে গ্লোকোমা হতে পারে। স্টেরয়েড কিন্তু একটা ম্যাজিক ড্রাগ, এটা ম্যাজিক ড্রাগ, দিলে আরাম লাগে। বিশেষ করে অ্যালার্জি সংক্রান্ত ট্রিটমেন্টে মানুষ সহজে দোকানে গিয়ে একটা স্টেরয়েড ওষুধ চোখে দেয়, যত মজা তত সাজা। আরামটা হলেই পরে দেখা যায় যে দিতেই থাকে ব্যবহারটা চলতে থাকে। ডক্টর সিদ্দিকীর সাথে আরেকটা অ্যাড করতে চাই, এই স্টেরয়েড রেসপন্ডটা কিন্তু বাচ্চারা বেশি হয়, যাদের বয়স কম তারা যদি স্টেরয়েড জাতীয় ড্রাগ ইউজ করে থাকে তাহলে কিন্তু তাদের চোখের চাপ বৃদ্ধি পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আমি বলি ডক্টর বিপুলের সাথে যে শুধু অ্যালার্জি ছোট বাচ্চা এবং আরেকটা হচ্ছে যারা মায়োপিক, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, ওদেরও কিন্তু স্টেরয়েড রেসপন্ডার বেশি থাকে। আমরা অনেক পেশেন্টই পাই যারা হচ্ছে মায়োপিক পেশেন্ট এবং তাদের সার্জারি হলো চোখের কোনো কারণে স্টেরয়েড দিয়েছে, তারপরে কিন্তু চোখের প্রেশার বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি শাহনাজ। আরেকটা জিনিস ডক্টর রুহি, যে আমরা জানি যে নিরাময়যোগ্য অন্ধত্বের প্রধানতম কারণ ছানি হলেও অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধানতম কারণ হচ্ছে গ্লোকোমা রোগ। অর্থাৎ ছানি যদি কেউ দীর্ঘদিন চোখে পুষে রাখে তাদেরও তো গ্লোকোমা হতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই সেরকম একটা সম্ভাবনা থাকে। সো এবার ডক্টর বিপুল, তোমার কাছে প্রশ্ন, যে এই যে আমরা আলাপ করলাম যে ডক্টর রুহি বলল যে 35-40-এর পরে গ্লোকোমা রোগ হয়, অর্থাৎ আমরা মোটামুটি একটা সার্বিকভাবে জনগণের মধ্যে ধারণা যে চোখের চাপজনিত গ্লোকোমা সাধারণত অ্যাডাল্ট বা বয়স্ক মানুষেরই হয়। শিশুরা কি গ্লোকোমা রোগে আক্রান্ত হতে পারে? ধন্যবাদ ডক্টর। আসলে গ্লুকোমাটা শুধু বড়দের রোগ নয়, গ্লুকোমা ছোট বড় মাঝারি সব বয়সেই গ্লুকোমা হতে পারে। এমনকি জন্ম থেকেই একটা শিশু গ্লুকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, একে আমরা কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল গ্লুকোমা বলি। একটা হতে পারে মায়ের পেট থেকেই একটা শিশু গ্লুকোমা নিয়ে আসতে পারে, আরেকটা হতে পারে যে জন্মের পরপরই তার গ্লুকোমা তৈরি হতে পারে, তো এ থেকেই আমরা ডেভেলপমেন্টাল গ্লুকোমা বলি। তো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু একটা শিশু বলতে পারছে না তার চোখে কি সমস্যা, এটা বিশেষ করে বাচ্চার মাকেই ডায়াগনোসিস করতে হবে যে তার শিশুর কোনো সমস্যা, বিশেষ করে গ্লুকোমা আছে কিনা। তো যেহেতু গ্লুকোমা শিশুদের হতে পারে, সেই জন্য আমি আরেকটা কথা বলতে চাই, এই শিশুদের যে গ্লুকোমাটা হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই একজন বাচ্চার মা বলে দিতে পারবে কিছু বৈশিষ্ট্য দেখে যে তার শিশুর গ্লুকোমা আছে কিনা। যেমন আমি যদি বলতে চাই যে ব্লেফারোস্পাজম, মেডিকেলের ভাষায় আমরা বলে থাকি, মানে চোখ কুঁচকে বন্ধ রাখা, যে একটা শিশু যদি জন্মের পর যে চোখ বন্ধ করে রাখে, মাথা নিচু করে রাখে,
এটা কিন্তু একটা গ্লুকোমার বৈশিষ্ট্য। এটা কি ফটোফোবিয়ার কারণে, যেটাকে আমরা আলোর প্রতি আলো সংবেদনশীলতা, যেটা আরেকটা সিম্পটমের ভিতর পড়ে, যেটা ফটোফোবিয়া বলি, যে আলো সহ্য করতে পারবে না, আলোর দিকে তাকালে বাচ্চা চোখ বন্ধ করে রাখবে, এবং সাথে ল্যাক্রিমেশন, যেটাকে আমরা বলি চোখ দিয়ে পানি পড়বে। সো এই তিনটা বৈশিষ্ট্য দেখেই কিন্তু যে কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল যে গ্লুকোমা আমরা বলি, যে ফটোফোবিয়া, যে আলোতে তাকাতে পারছে না, চোখ বন্ধ করে রাখছে এবং চোখ দিয়ে পানি পড়ছে, ল্যাক্রিমেশন, এবং লং স্ট্যান্ডিং ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য হয় যে চোখটা ধীরে ধীরে বড় হয়ে যায়, যেটাকে আমরা বুপথালমাস বলি। সো এই সমস্ত বৈশিষ্ট্য দেখেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে একটা শিশুর গ্লুকোমা আছে কিনা। এবং সেই ক্ষেত্রে আমি বাচ্চার মাকে বলবো, যদি আপনার বাচ্চার এই ধরনের বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করে থাকেন, তো অতি শীঘ্র একজন চক্ষু বিশেষজ্ঞ, স্পেশালি গ্লুকোমা স্পেশালিস্টকে আপনার শরণাপন্ন হতে হবে। অনেক সময় কিন্তু এই চোখের কর্নিয়াটা বড় দেখলে, চোখটা বড় দেখলে অনেকেই এটাকে প্রশংসা করে, বা একটু ডাগর ডাগর পটল চেরা চোখ, তাই না? কিন্তু এই সমস্ত ডাগর ডাগর চোখের আড়ালে অনেক কান্না লুকিয়ে থাকে, তাই না? কারণ এই ধরনের শিশুরা শতকরা 100 জনই তো অন্ধ হয়ে যায় সময় মতো চিকিৎসা না করলে, তাই না? এবার ডক্টর শাহনাজ হাসানের কাছে আমার প্রশ্ন, যে বিভিন্ন রোগের তো পরিসংখ্যান থাকে, আমাদের দেশে গ্লোকোমা রোগের কি কোনো পরিসংখ্যান আছে? বেসিক্যালি আমাদের দেশে একটা পরিসংখ্যান হয়েছিল 2004 সনে। সেই পরিসংখ্যান অনুযায়ী আমাদের টোটাল গ্লোকোমার সংখ্যা 100 ভাগের 3.1 ভাগ। কিন্তু বর্তমানে আমাদের গ্লোকোমা সোসাইটি এটা নিয়ে কাজ করছে, এবং ডেফিনেটলি আমাদের বর্তমানে কতজন গ্লোকোমার পেশেন্ট আছে, কত শতাংশ, এটার একটা পরিসংখ্যানের দরকার। এবং বাংলাদেশ গ্লোকোমা সোসাইটি ডিফারেন্ট জায়গায়, ডিফারেন্ট ইনস্টিটিউটে, ডিফারেন্ট হসপিটালে এটা নিয়ে কাজ করে টোটাল রোগীর সংখ্যা কত, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। তো এবার ডক্টর সিদ্দিক, প্লিজ, আমরা গ্লোকোমা নিয়ে আলাপ করছি, গ্লোকোমা কি একই ধরনের, না গ্লোকোমার কোনো প্রকারভেদ আছে? না, আসলে গ্লোকোমা আমরা একসঙ্গে মানব জাতির মতো, মানে এর ভিতরে অনেক রকম মানুষ আছে। তো গ্লোকোমা একটা গ্রুপ অফ ডিজিজ, মানে বাই ডেফিনেশনই এটা হচ্ছে গ্রুপ অফ ডিজিজ। তার মানে অনেকগুলো রোগ যারা কাছাকাছি বৈশিষ্ট্য বহন করে, কিন্তু প্রত্যেকে আমরা গ্লোকোমা বলছি। এর মধ্যে অনেকগুলো রকম আছে। রকমগুলোর মধ্যে আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করি, তখন এটাকে আমরা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা সেকেন্ডারি গ্লোকোমা অথবা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা এভাবে ভাগ করি। এরকম 15-16টা ভাগ আছে। তো আসলে আমরা সবচেয়ে বেশি ভয় পাই এই ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাটাকে নিয়ে। এই জন্য ভয় পাই যে একেবারে পকেট মারের মতো নিঃশব্দে আমাদের চোখের দৃষ্টিটাকে কাটতে থাকে, নিতে থাকে। এখানে পেশেন্টের কোনো সিমটম থাকে না, শীতকাটা চোরও বলা হয়, শীতকাটা চোর। আর সেই তুলনায় অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাটা একটু পেইনফুল সিচুয়েশন নিয়ে আসে, বা ও জানান দিয়ে আসে বৈশাখী ঝড়ের মতো। তো তখন আবার ক্ষতিও হয় বেশি, কিন্তু ওটা জানা যায় যে হ্যাঁ রোগ হয়েছে, তার ট্রিটমেন্টে এই লাগবে, মানে ডাকাতি করে। কিন্তু এখানে রোগীরা সচেতন হওয়ার কিছু নেই, রোগ হলেই তো দৌড়ে এসে আসবে। কিন্তু ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাটা নিয়ে আমরা ভয় পাই, কারণ এই গ্লোকোমা কোনো উপসর্গ থাকে না, উপসর্গবিহীন রোগ। এছাড়া কনজেনিটাল গ্লোকোমা মানে বাচ্চাদের, যেটা বিপুল বলেছে, পেডিয়াট্রিক গ্লোকোমা নিয়ে কাজ করে। বিভিন্ন সেকেন্ডারি কজ, যেমন আঘাতজনিত এগুলো আছে, সেগুলোকে আমরা সেকেন্ডারি গ্লোকোমা বলি। দীর্ঘদিন যদি ছানি আমরা পুষে রাখি, তাহলে এক ধরনের গ্লোকোমা, যেটাকে আমরা ফ্যাকোলাইটিক গ্লোকোমা বা ফ্যাকোমা, এই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ করব। ধন্যবাদ ডক্টর সিদ্দিক। এই সমস্ত গ্লোকোমার রোগ নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে স্বল্প সময়ের বিরতির পর। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছি বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ সুন্দর জীবন অনুষ্ঠানে। স্বল্প সময়ের বিরতির পর আবারও ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ সুন্দর জীবন অনুষ্ঠানে। ফিরছি মূল আলোচনায়। ডক্টর সিদ্দিকের কাছে আমরা চমৎকারভাবে গ্লোকোমার প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি। এবার ডক্টর রুহি মান্নান, আপনার কাছে আমার প্রশ্ন, যে গ্লোকোমা রোগ সম্পর্কে আমরা জানলেও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই চোখের চাপ বাড়লেই গ্লোকোমা রোগ সবাই মনে করে। এই ধারণাটা কতটা সঠিক? ধন্যবাদ ডক্টর হারুন। আমাদের অধিকাংশ রোগীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে চোখের চাপ মানেই গ্লোকোমা, এবং তারা এটা নিয়ে অত্যন্ত মানসিক একটা অস্থিরতার মধ্যে চলে যান। অবশ্যই চোখের চাপ বাড়লে গ্লোকোমা রোগ তৈরি হয়, তবে তার সঙ্গে কিছু প্রেক্ষাপটও জরুরি। সবসময় চাপ বাড়া মানেই চোখের গ্লোকোমা রোগ হয়েছে তা নয়।
তো আর তাছাড়া ইদানিং দিনে কিছু আন্তর্জাতিক জার্নালে আমরা পেয়েছি এবং আমরা নিজেরাও পাচ্ছি যে শুধুমাত্র চাপ বাড়লেই গ্লোকোমা না, চাপ স্বাভাবিক থাকা অবস্থাতেও চোখের যে নার্ভটি আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়ে গ্লোকোমা হচ্ছে, যেটাকে আমরা নর্মাল টেনশন গ্লোকোমা বলছি। এবং চোখের কিছু কিছু পরিস্থিতি আছে যেখানে হয়তো চোখের চাপ আমরা স্বাভাবিক পাচ্ছি, কিন্তু চোখের গ্লোকোমা অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে। এটা তো আরো ডেঞ্জারাস, এটা আরো অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। এবং অকুলার হাইপারটেনশন স্টাডি নামে একটি আন্তর্জাতিক স্টাডি আছে যারা বিভিন্ন রকম পরিমাপ করেছে বিভিন্ন মাত্রা থেকে, যে চোখের চাপ ছাড়াও আর কি কি নির্দেশক ব্যাপার আছে যেগুলো দেখে আমরা ডিসাইড করতে পারবো যে রোগের গ্লুকোমা আছে কিংবা নেই। যেমন সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস বা চোখের মনির পুরুত্ব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রোগীর বয়স, রোগীর কর্নিয়ার যে পুরুত্ব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কাজে সবসময় চোখের রোগ প্রেশারটা বেশি থাকা মানেই সেটা গ্লুকোমা হয়ে গেছে বা হয়ে যাবে তা না, তবে তার সঙ্গে যে প্রয়োজনীয় অন্যান্য শর্তগুলো আছে সেগুলো পূরণ সাপেক্ষে আমরা ডায়াগনোসিসে পৌঁছাবো যে তার গ্লুকোমা হয়েছে কি হয়নি। ধন্যবাদ ডক্টর রুহি। আপনি চমৎকারভাবে বললেন যে অকুলার হাইপারটেনশন বা চোখের উচ্চ চাপ, আরেকটি বললেন স্বাভাবিক চাপ গ্লোকোমা, আরেকটা ভ্যারাইটি আছে যেটাকে আমরা বলি গ্লোকোমা সাসপেক্ট বা সন্দেহভাজন গ্লোকোমা রোগী। এদেরকে আমরা কিভাবে শনাক্ত? জি ধন্যবাদ। সন্দেহভাজন গ্লোকোমা রোগী হচ্ছেন তারাই যাদের আমরা চোখে উচ্চ চাপ পাচ্ছি অথবা যাদের চোখের যে নার্ভটি আছে অপটিক নার্ভ তার ক্ষয়ের একটা মাত্রা সাধারণ মাত্রার চাইতে বেশি। আমরা নর্মাল মাত্রা যদি সাধারণভাবে বলি 50%, তাহলে তার ক্ষয়ের মাত্রা যদি তার চাইতে একটু বেশি হয়, তার সঙ্গে চোখের চাপ বেশি থাকে, অথবা কারো যদি তার পরিবারে গ্লোকোমা রোগের ইতিহাস থেকে থাকে, কারো যদি তার চোখের মনির পুরুত্বটা সন্দেহজনক মাত্রায় থাকে, তো এই শর্তগুলো পূরণ সাপেক্ষে আমরা তাদেরকে চোখের সন্দেহভাজন গ্লোকোমা রোগী, যাদেরকে আমরা একটু নজরদারিতে রাখতে পছন্দ করি। ধন্যবাদ রুহি। এবার বিপুল কুমার সরকার, গ্লোকোমা রোগের লক্ষণ এবং উপসর্গ অনেক ক্ষেত্রে তো আমরা বলি এটা নীরব ঘাতক, তো কিভাবে সাধারণ মানুষরা বুঝবে যে একজন মানুষের গ্লোকোমা রোগ আছে? যেটা বলছিলেন, আসলেই গ্লুকোমাকে নীরব ঘাতক আমরা এই জন্যই বলি যে গ্লুকোমা রোগের লক্ষণগুলো সাধারণত রোগীরা বুঝতে পারে না, সেজন্যই কিন্তু তাকে নীরব ঘাতক বলা হয়। আর এটা এই জন্যই বলা হয় কারণ গ্লুকোমা রোগের যে জিনিসটা প্রথম এফেক্ট করে সেটা হলো দৃষ্টির পরিসীমা বা দৃষ্টির পরিধি, যেটা চারপাশ থেকে সংকুচিত হতে থাকে। আপনি চিন্তা করেন যদি আমাদের দৃষ্টিটা সামনে থেকে ছোট হয়ে আসতো তাহলে কিন্তু রোগী বুঝতে পারতো যে আমার দৃষ্টিটা কমে আসছে, আমাকে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কিন্তু গ্লুকোমাতে যেটা হয় যে দৃষ্টির পরিধিটা কমে থাকে, পাশ থেকে কমতে থাকে। তো সেই জন্য পেশেন্ট, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের পার্শ্ব দৃষ্টি প্রথমে আক্রান্ত হয়, এক পর্যায়ে কেন্দ্রের দৃষ্টিটা আক্রান্ত হয়, সেজন্যই পেশেন্ট শুরুর দিকে বুঝতে পারে না। তবে কিছু কিছু গ্লুকোমা রোগী আছে যেগুলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আমরা বলে থাকি, তাদের ক্ষেত্রে কিছু সিমটম দেখা দেয়, যেমন চোখে ব্যথা হওয়া, চোখের উপরে কপালের দিকে ব্যথা হওয়া, বা একটু কম আলোতে কাজ করতে গেলে চোখে বা মাথায় ব্যথা অনুভব করা। আর অ্যাডভান্স স্টেজে, যখন গ্লুকোমা অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিছু বৈশিষ্ট্য রোগীর দেখা দিতে পারে, যেমন রোগীর দেখা যায় ঘন ঘন চশমা পরিবর্তনের একটা হিস্ট্রি থাকে, যে রোগী পরিধি কমে গেছে, রোগী চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছে, যে চশমা সে দেখতে পাচ্ছে না এই জন্য সে ডক্টরের কাছে যাচ্ছে। আরেকটা হলো তার হাঁটাহাঁটি চলাফেরার ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশের কোনো অবজেক্টের সাথে সে বাধা পায়, যে দরজা দিয়ে বের হতে পারছে না, পাশে লেগে যাচ্ছে। তো এইরকম কিছু বৈশিষ্ট্য যাদের অ্যাডভান্স স্টেজ গ্লুকোমা তাদের হয়ে থাকে। তো এবার আমি প্রশ্ন করব ডক্টর শাহনাজকে। আমরা জেনেছি যে চোখের ছানি দীর্ঘদিন চোখের ভেতরে থাকলে ডক্টর রুহি মান্নান বলেছে যে তাদেরও গ্লোকোমা রোগ হতে পারে। তো আসলে এই চোখের ছানির সাথে গ্লোকোমার সম্পর্কটা কি? ধন্যবাদ ডক্টর হারুন। অ্যাকচুয়ালি আমরা সবাই দর্শকরা এবং সবাই আমরা মোটামুটি জানি, ছানি সম্বন্ধে সবাই আমরা অবহিত যে বয়স বাড়ার সাথে সাথে ছানি হয়, যে আমাদের যে স্বচ্ছ লেন্সটা থাকে সেই লেন্সটা বয়সের সাথে সাথে ঘোলা হতে থাকে। তো ছানি অপারেশন করে যদি একটা স্বচ্ছ লেন্স লাগিয়ে দেয় তাহলে জনগণ ভালো দেখতে পান, কিন্তু যদি লেন্স ছানিটা নির্দিষ্ট সময়ে অপারেশন না করা হয় তাহলে লেন্সটার বয়স যত বাড়তে থাকে সেই বিভিন্ন ধরনের গ্লোকোমা তৈরি করে। যে গ্লোকোমা চোখের প্রেশার বাড়বে, চোখে ব্যথা হবে, চোখ লাল হয়ে যাবে, পরবর্তী ইমার্জেন্সি বেসিসে পেশেন্টটা আমাদের কাছে চলে আসে। যে একই সাথে চোখের প্রেশারও বেশি থাকে, তখন ছানিও থাকে। তো যেটা করতে হয় যে আগে প্রেশারটাকে কমিয়ে নিতে হয়, পরবর্তীতে এই লেন্সটাকে সরিয়ে দিয়ে একটা নতুন স্বচ্ছ লেন্স বসানো হয়। এবার ডক্টর সিদ্দিকুর রহমান, আমরা চমৎকারভাবে ডক্টর শাহনাজ হাসানের কাছে জেনেছি যে চোখের ছানির সাথে গ্লোকোমার যে সম্পর্ক। তো যাদের চোখের ছানি এবং গ্লোকোমা রোগ দুটোই রয়েছে তাদের চিকিৎসা কিভাবে করা? আমি জানি যে আপনি এই বিষয়ে অত্যন্ত পারদর্শী একজন সার্জন।
তো আসলে আমাদের চুল এবং নখ যেরকম সবসময় বড় হতেই থাকে মৃত্যু পর্যন্ত, চোখের ছানি, চোখের ভিতরে যে লেন্স, এটাও কিন্তু সারা জীবন বড় হয়, আস্তে আস্তে করে বড় হতে থাকে। তো চোখের আকৃতি তো একই থাকে, তো ফলে ভিতরে একটা জায়গা নিতে থাকে, স্পেস কমতে থাকে। স্পেস কমতে কমতে ওই যে আমরা প্রথমে বলছিলাম যে ওপেন অ্যাঙ্গেল বা উন্মুক্ত কোণ গ্লোকোমা, ওই কোণ যে উন্মুক্ত থাকে, উন্মুক্তটা আস্তে আস্তে বন্ধ করে ফেলতে থাকে। অর্থাৎ চোখের ভিতরকার জলীয় পদার্থ, অ্যাকুয়াস হিউমারের যে চলাচলের রাস্তাগুলোকে মানে ব্লক করতে থাকে আস্তে আস্তে, তো চোখের প্রেশার বেড়ে যায়। এটা ইমার্জেন্সি সিচুয়েশন। আবার ছানি যদি আবার সময় মতো অপারেশন না করা হয়, যেটা শাহনাজ বলেন একটু আগে, ও আরও ছানি মানে ম্যাচিউর হয়ে তারপর হাইপার ম্যাচিউর, পেকে গিয়ে, গলে গিয়ে, আমি বলবো যে পচে গিয়ে, সেটা তখন আশেপাশের অঙ্গগুলোকে ওই যে ফিল্টারটা থাকে পানি বেরিয়ে যাওয়ার, সেগুলো সব বন্ধ করে ফেলে, প্রদাহ হয়। তো আমরা যদি রোগী যে অবস্থায় আসবে তার উপরে ভিত্তি করে আমরা এটাকে 3টা ধরনে আমরা চিকিৎসা করতে পারি। যদি এরকম হয় যে তার গ্লোকোমাটা শুধু ওষুধ দিয়ে কন্ট্রোল করা সম্ভব, অল্প মাত্রার প্রেশার বা অল্প ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন 20, 22, 24, 25 আছে, হতে পারে, তাকে আমরা গ্লোকোমার ওষুধ দিয়ে দেখলাম যে কতখানি কমে যায়। যদি শুধুমাত্র ওষুধের ট্রিটমেন্টে তার গ্লোকোমাটা একটা 10, 12 বা 15 মিলিমিটার মার্কারি প্রেশারের মধ্যে থাকে, তাহলে আমরা শুধুমাত্র তাকে ছানি অপারেশন করে দিলেই সে খুব ভালো রেজাল্ট পাবে, যে পরবর্তী গ্লোকোমাটা ওষুধে কন্ট্রোল হবে। আমরা তখন প্ল্যানিংটা এরকম করি যে গ্লোকোমা উইল বি কন্ট্রোল বাই, বাংলায় বলি, মানে গ্লোকোমাটা আমরা ওষুধে কন্ট্রোল করব, ছানিটা অপারেশন করে দেব, ছানি যেহেতু কোনো অন্য সময় আমরা যেটা করে থাকি। এক্স্যাক্টলি, এটা হলো একটা লেভেল গেল। কিছু লেভেলে এসে আমরা পেলাম যে না, তার ওষুধে আসলে কন্ট্রোল হচ্ছে না, তাকে আসলে 2টো অপারেশনই লাগবে, অর্থাৎ গ্লোকোমার জন্য যেমন অপারেশন লাগবে, ছানির জন্য অপারেশন লাগবে। তো সেক্ষেত্রে আমরা এরকমটা করতে পারি, রোগীর চোখের সব মিলিয়ে যদি আমরা সিদ্ধান্ত এরকম নিতে পারি যে ঠিক আছে, প্রথমে তাকে ছানির অপারেশনটা করে দিলাম, পরে 2 মাস 3 মাস পরে গিয়ে গ্লোকোমার অপারেশন করলাম, অথবা রিভার্স। এটা ওপেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে একরকম, ক্লোজ অ্যাঙ্গেলের ক্ষেত্রে একরকম। এটা সার্জন টু সার্জন কিছু মতামতের ভেরিয়েশন হতে পারে। আর থার্ড হলো যেটা হলো যে দুটোকেই আমরা একসাথে অপারেশন করে দিলাম। এটা একটু লম্বা সময় লাগে, একটু ধকল যায়, অপারেশন পরবর্তী রিকভারি টাইমটা একটু বেশি লেগে যায়, বাট সামটাইমস এটাই হয়তো রোগীর জন্য ভালো হয়। এবার ডক্টর রুহি, এই যে গ্লোকোমা রোগ, এ তো নীরব ঘাতক, প্রাথমিক পর্যায়ে তো শনাক্ত হওয়া দরকার, তাই না? তো কিভাবে আমরা এই রোগটা শনাক্ত করতে পারি? ধন্যবাদ ডক্টর হারুন। গ্লুকোমা রোগ শনাক্তকরণের ক্ষেত্রে আমার মনে হয় প্রথম প্রয়াসটা নিতে হয় দুপক্ষ থেকে। আমাদের যেমন আমাদের জনসাধারণকে গ্লুকোমার ব্যাপারে সচেতন করা দরকার আছে, তেমনি জনসাধারণের মধ্যেও এই ব্যাপারটা নিয়ে আগ্রহ তৈরি করাটাও জরুরি। যার পরিবারে গ্লুকোমা আছে তার বাকি যারা সদস্য আছেন বিপদসীমার ভেতরে, প্রথম জেনারেশনের সদস্য যারা রক্ত সম্পর্কীয় আত্মীয়, তারা যদি স্ক্রিনিংটা করে ফেলেন তাহলে কিন্তু গ্লুকোমাটা ধরা পড়ে যায়। তো গ্লুকোমার ক্ষেত্রে আপনার কি কি পরীক্ষা নিরীক্ষা করেন? জি, গ্লুকোমা যখন একজন রোগীকে আমি সন্দেহভাজন গ্লুকোমা রোগী বলে ধরে নিচ্ছি, সেক্ষেত্রে আমি প্রথম স্ক্রিনিংটা করব আমার পরীক্ষার জায়গায়, দ্যাট ইজ আমার চেম্বার বা অফিসে। যখন রোগীটা আসেন তখন আমরা স্লিট ল্যাম্পে তার চক্ষুর যাবতীয় প্রাথমিক পরীক্ষাগুলো করার পরে দৃষ্টিসীমা দেখি আমরা, চোখের কর্নিয়া এবং চোখের সার্বিক অবস্থা দেখার পরে চোখের চাপটা আমরা পরীক্ষা করি যে সেটার কি অবস্থা। চোখের চাপ পরীক্ষার পরে আমরা চোখের নার্ভ পরীক্ষা করি এবং চোখের নার্ভের ক্ষয়ের মাত্রাটা নির্ধারণ করি সেটা বিপদসীমার ভেতর আছে নাকি ঠিক আছে। এবং চোখের নার্ভ পরীক্ষা, চোখের চাপের পরীক্ষা, চোখের মনির পুরুত্ব বা সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস, এই ইনভেস্টিগেশনগুলো করার পরে আমরা নির্ধারণ করি যে আমরা তখন বলছিলেন যে চোখের সামনে যে কর্নিয়া এবং আইরিসের সংযোগস্থলে যে কোণটা, সেটাও তো সরু হতে, সেটাও তো আমরা এটাকে চোখের ভেতর পানি চলাচলের যে রাস্তা সাধারণভাবে আমরা বলা যেতে পারে সেটাও তো আমার মনে হয় গনিওস্কোপি ব্যাপারটা পরীক্ষা করতে হয়। এবং তার উপরে গ্লুকোমার প্রাথমিক ক্লাসিফিকেশনটা আমরা করে ফেলতে পারি যে সেটা ওপেন অ্যাঙ্গেল ভ্যারাইটি কি ক্লোজড অ্যাঙ্গেল ভ্যারাইটি, এবং ম্যানেজমেন্টও তখন ওটার উপর চলে যায় যে আমরা কোন দিকে যাব বা কি ডিসিশন নেব। দেন যদি পরীক্ষা নিরীক্ষার কথা বলি, প্রাথমিক পরীক্ষার চক্ষু পরীক্ষার পরে রোগীকে আমরা কালার ফান্ডাস ফটোগ্রাফি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি অফ দ্য রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার এবং ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস বা চোখের দৃষ্টিসীমার পরীক্ষা, চোখের নার্ভের পুরুত্ব, দৃষ্টিসীমার পরিধি এবং চোখের নার্ভের সার্বিক চিত্র, এই 3টা পরীক্ষা করে আমরা ধারণা করতে পারি যে তার গ্লুকোমাজনিত ক্ষতি আছে কিনা এবং থাকলে সেটা মাত্রা কতটুকু। ডক্টর বিপুল কুমার সরকার, এবার আপনার কাছে আমার প্রশ্ন যে চমৎকারভাবে ডক্টর রুহি বর্ণনা করেছেন যে গ্লুকোমা কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিভাবে আমরা সেটা শনাক্ত করতে পারি। শনাক্ত হয়ে গেল, গ্লুকোমার চিকিৎসা কিভাবে করেন আপনারা?
গ্লুকোমা প্রথমে যেটা বলতে চাই, গ্লুকোমা রোগটা কিন্তু নিরাময়যোগ্য নয়, একে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি ডায়াবেটিস রোগের মতো চিন্তা করেন যে ডায়াবেটিস রোগটা যেমন আপনাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে, কিন্তু যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে চলেন তাহলে যেমন আপনি সুস্থ থাকবেন, ঠিক গ্লুকোমা রোগটাও তাই। একে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি কিন্তু সারা জীবন সুস্থভাবে আপনি দেখে যেতে পারবেন। তো সেই নিয়ন্ত্রণটা আমরা কিভাবে করব? এটা বিভিন্নভাবে করা যায়। প্রথমত যেটা আমরা বলি, ঔষধের মাধ্যমে আপনার চোখের চাপটা নিয়ন্ত্রণ। ওষুধের পরে যেটা আমরা করি, লেজারের মাধ্যমে চোখের চাপ নিয়ন্ত্রণ করতে পারি। এবং লাস্টলি যেটা, বিভিন্ন ধরনের সার্জারি, গ্লুকোমা সার্জারির মাধ্যমে আমরা এই চোখের চাপটা নিয়ন্ত্রণ করতে পারি। তো প্রথমত যেটা আমরা চেষ্টা করি যে ওষুধ দিয়ে চাপটা নিয়ন্ত্রণ করা। শুধু চাপই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না, আমরা এখানে চোখের স্নায়ুটা সবসময় আমাদের ফলো আপে রাখতে হবে যে একটা পেশেন্টের চোখের চাপ নিয়ন্ত্রণ আছে কিন্তু তারপরও কিন্তু গ্লুকোমাটা প্রোগ্রেস হতে পারে। সেজন্য আমাকে সবসময় পেশেন্টকে ফলো আপে রেখে কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে মনিটর করে দেখতে হবে তার গ্লুকোমার যে প্রোগ্রেশনটা সেটা হল্ট হয়েছে কিনা। তো প্রথমে আমরা একটা ওষুধের মাধ্যমে চেষ্টা করি, সেটা যদি না হয় একের অধিক ওষুধের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাতেও যদি আমরা ব্যর্থ হই তখন আমরা লেজার বা সার্জারি কথা চিন্তা করে থাকি। এই সার্জারি আবার বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন ধরনের সার্জারির মাধ্যমে যেমন ট্রাবেকুলেক্টমি, কম্বাইন প্রসিডিউর, ট্রাবেকুলেক্টমি উইথ ভ্যাকুয়াম এমালসিফিকেশন এবং বিভিন্ন ধরনের ডিভাইস আমরা চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে এই চোখের চাপ নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ আপনাদেরকে। বিস্তারিতভাবে আপনাদের আলোচনা আরও শুনবো, তবে স্বল্প সময়ের একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ সুন্দর জীবন অনুষ্ঠান। স্বল্প সময়ের বিরতির পর আবারও আমরা ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে ফিরে এলাম বাংলাদেশ গ্লোকোমা সমিতি আয়োজিত ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ সুন্দর জীবন অনুষ্ঠানে। ফিরছি মূল আলোচনায়। ডক্টর শাহনাজ, আমরা চোখের ড্রপের কথা শুনলাম এবং এই গ্লোকোমার ড্রপ তো সারা জীবনই চালিয়ে যেতে হয়। তো যে কোনো ওষুধ দীর্ঘদিন চালালে তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে। তো এই সমস্ত ওষুধের কি দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং সেগুলো আমরা কি করতে পারি এই বিষয়ে? জি, ধন্যবাদ ডক্টর হারুন। আসলে গ্লোকোমা ডায়াবেটিক বা শরীরের প্রেশারের মতো এটা একটা লাইফ লং চিকিৎসা, যেটা সবসময় কন্টিনিউ করতে হবে। যেরকম আমরা ডায়াবেটিস বা প্রেশার আমরা নিয়মিত ওষুধ খাই, গ্লোকোমার ড্রপগুলোও রেগুলার নিতে হয়। সেটা কখনো কোনোটা রাতে একটা, কখনো দিনে 2 বার, কখনো দিনে 3 বার এরকম নেওয়া হয় চোখের ড্রপগুলো। তো এই ড্রপগুলোতে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। বেসিক্যালি যখন কোনো ডক্টর প্রেসক্রাইব করি আমরা পেশেন্টকে, তখন এটা সাথে সাথে বলে রাখা ভালো। কারণ কেউ কেউ যখন দেখবেন যে ড্রপ ইউজ করার পরে যার চোখটা লাল হয়ে যাচ্ছে বা তার অ্যালার্জি হচ্ছে রীতিমতো, তখন অনেকে অনেক সময় নিজে নিজে আবার ড্রাগটা বন্ধ করে দেন, ড্রপটা, যে আমার এটাতে সমস্যা হচ্ছে। কিন্তু আসলে বন্ধ না করে উচিত যে সেই চিকিৎসকের কাছে আবার যাওয়া। কারণ চোখের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সব অন্যান্য ওষুধের মতো এই ড্রপেরও আছে। যেমন আমি বললাম লাল হয়ে যায়, চোখের চারপাশটা কালো হয়ে যেতে পারে, চোখের পাতাগুলা কোনো কোনো ড্রপে একটু বড় হয়ে যেতে পারে। আবার যেটা হয় কিছু ড্রপের, এটা হচ্ছে চোখের দিকে, আবার কিছু হয় শারীরিক কিছু অসুবিধা হয়। যেমন কারো যদি কোনো শ্বাসকষ্ট থাকে বা হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট ওষুধ আমরা কিন্তু দেই না চোখের ড্রপ সেই পেশেন্টকে। পুরনো সেই বেটা ব্লকার, এক্স্যাক্টলি। তো ওই আমাদের আগে প্রেসক্রিপশন করার আগে পেশেন্টের কাছ থেকে বা তার অ্যাটেন্ডেন্টের কাছ থেকে জেনে নিতে হবে যে তার এই রোগটা আছে কিনা, জেনে নিতে হবে। আর যখন কারো পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়, নিজে নিজে ওষুধ কেউ ড্রপ বন্ধ করেও আসতে পারেন, কেউ চালু অবস্থায় এসে তারপরে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ডক্টর সিদ্দিকুর রহমান, এবার আপনার কাছে প্রশ্ন। আমরা বলে থাকি যেটা সারা জীবনের অসুখ এবং এটা নিয়ে আমাদের বসবাস করতে হয়। তো এই সমস্ত রোগীদের ক্ষেত্রে গ্লোকোমা রোগ কি তাদের জীবনের গুণগত মানের উপরে কোনো প্রভাব ফেলে? আসলে অসুখ তো সুখের বিপরীত। এক্স্যাক্টলি। যত রকম সুখ হবে, এই অসুখ হলেই সুখ চলে যাবে। এক্স্যাক্টলি। তো এটা ঠিক। তো সব অসুখ তো আমাদের পুষতে হয়। তো যদি বাঘকে যদি বিড়াল করে রাখতে পারি তো সেটাই আমাদের জন্য ভাগ্য। এখন আমাদের বিশেষ করে 40-এর পরে একে একে রোগ উকিঝুঁকি মারতে থাকে, 60-এর পরে রোগ থাকেই। তো যাদের দেখা যাচ্ছে শুধু গ্লোকোমা আছে, না শুধু গ্লোকোমা নেই, তার একই সঙ্গে ডায়াবেটিস আছে, তার একই সঙ্গে হাইপারটেনশন আছে, তার হার্টের ডিজিজ আছে, কিডনিতে সমস্যা হচ্ছে। তো অনেকগুলো রোগ নিয়ে তখন চলতে হয়।
একা কেউ চলতে পারে না, পরিবারের সদস্যরা তাকে সহায়তা করে। তবে সবচেয়ে বড় মানে যেটা দরকার, মনকে চাঙ্গা রাখা। তো গ্লোকোমা হলেই অন্ধ হয়ে যাবে এরকম অত ভয় পাওয়ার কিছু নেই। তবে একে সাথে নিয়ে চলতে গেলে কিছু নিয়মকানুন মানতে হবে, পরিবারের সদস্যদের একটু সহযোগিতা লাগে। আর একটু বয়স বাড়লে একটু মানুষ ভুলো মন হয়ে যায়, তো কেউ যদি মনে করিয়ে দেয় যে ওষুধটা দিয়েছে কিনা, সে হাজব্যান্ডও মনে করাতে পারে ওয়াইফকে, ওয়াইফও হাজব্যান্ডকে মনে করাতে পারে, বা মেয়ে বাবাকে মনে করে দিতে পারে। এটা আমাদের লাইফটাকে সুন্দর করাটা একে অপরের প্রতি সহযোগিতার উপর ডিপেন্ড করে। তো ডক্টর রুহি, অনেক সময় দেখা যায় যে একজন গ্লোকোমা রোগী কিছুদিন ওষুধ দিচ্ছেন, তারপরে বন্ধ করে দিল। এর কারণটা কি, এবং এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা কতটা বাস্তবসম্মত? ধন্যবাদ ডক্টর হাবিব। এই ধরনের রোগীদেরকে আমরা তিনভাবে বিবেচনা করতে পারি বা তিনটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারি। প্রাথমিকভাবে আমরা একজন রোগীকে যখন গ্লোকোমা রোগী হিসেবে ডায়াগনোসিস করছি, চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব থাকে তাকে এর গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝিয়ে বলা এবং এটা নির্ধারণ করে দেওয়া যে তাকে গ্লোকোমা রোগের চিকিৎসা নিয়ে সারা জীবন চলতে হবে, এবং গ্লোকোমা রোগের চিকিৎসা সে চাইলে নিজের ইচ্ছে মতো বন্ধ করে দিতে পারে না। দ্বিতীয় দায়িত্বের ব্যাপারটা থাকে রোগীর নিজের সচেতনতার অংশটুকু। রোগী যদি সচেতন হন তাহলে সাধারণত তারা নিয়মিত ওষুধটা ব্যবহার করেন এবং রোগী আমাদের কাছে ফলো আপে আসেন। সেই সঙ্গে সঙ্গে রোগীর পরিবারের সদস্যদের কাউন্সেলিংয়ের একটা পার্ট থাকে। যদি কোনো সদস্য আমাদের কাছে থাকেন রোগীর সঙ্গে, তাকে একটু বুঝিয়ে দেওয়া যে রোগী যেন নির্দিষ্ট সময় মতো ওষুধটা ব্যবহার করেন এবং এই ব্যবহারের গুরুত্বটা যে তার রোগটাকে অগ্রসর হতে বাধা দেবে, তার দৃষ্টিটাকে দীর্ঘমেয়াদে সুন্দর রাখতে সাহায্য করবে, তার গুরুত্বটুকু বুঝিয়ে বলা। এবং আমাদের অনেক রোগী আসেন, যেহেতু আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, সেক্ষেত্রে অর্থনৈতিক বিষয়টা আমাদেরকে বিবেচনায় রাখতে হয়। কারণ গ্লোকোমা রোগের ওষুধের সাধারণ যে দাম, সেটা আসলেই একটু তুলনামূলকভাবে আমি বেশিই বলবো। যদি সেটা বিবেচনায় নেই, সবসময় তো রোগীকে আমাদের এটা বিবেচনায় আনা সম্ভব হয় না। আমাদের যেখানে ওষুধ দেওয়া প্রয়োজন আমাদের দিতে হয়, তো রোগীকে এই ব্যাপারটার দিকেও দেখতে হয়। এ কারণে অর্থনৈতিক অবস্থাটা রোগীর অনেক সময় চিকিৎসা গ্রহণের পথেও কিছুটা অন্তরায় হয়ে দাঁড়ায় যদি সেটা বিবেচনা করি। তো সার্বিক সবগুলো দিক আলোচনা করে রোগীর চিকিৎসাটা নির্ধারণ করতে হয় যে আমরা তাকে ড্রপের ক্ষেত্রে কি ড্রপ দিব, কোন ধরনের ড্রপ দিব, কতদিন সেটা ব্যবহার করবে, তার যখন আমরা অপারেশনের কথায় চলে যাব কিনা, যে সে ড্রপ ব্যবহার করতে অপারগতা প্রকাশ করে, তাহলে কি আমরা তাহলে সার্জারির দিকে মুভ করব কিনা, সব কিছুই বিবেচনায় রাখতে হবে। ধন্যবাদ ডক্টর রুহি। অর্থাৎ গ্লোকোমার চিকিৎসা যেহেতু সারা জীবন চালিয়ে যেতে হয়, এবং আপনি বললেন যে গ্লোকোমার অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তো আমার ডক্টর বিপুল কুমার সরকারের কাছে প্রশ্ন, যে যেহেতু এই গ্লোকোমার চিকিৎসার সাথে অর্থনৈতিক একটি বিষয় রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ ডক্টর। আসলে এই জিনিসটা অলরেডি ডক্টর সিদ্দিক বলে দিয়েছে। গ্লুকোমাটা যেহেতু সারা জীবনের রোগ, একে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তো ডক্টর রুহি যেটা বললেন যে গ্লুকোমার যে ঔষধগুলা আমরা দিই, অধিকাংশ ওষুধই কিন্তু অনেক দামি আমাদের দেশের প্রেক্ষিতে। যেমন অধিকাংশ ড্রপই প্রায় অ্যারাউন্ড 500 টাকা, 500 টাকা দাম। তো আপনি চিন্তা করেন তাকে যদি 2টা ড্রপ দিতে হয়, এবং একটা ড্রপ কিন্তু 1 মাসের বেশি সাধারণত ইউজ করা যায় না। তো দেখেন একটা রোগীকে তাহলে যদি 2টা ড্রপ দিয়ে তার গ্লুকোমাটা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তার মাসে 1000 টাকা করে খরচ করতে হচ্ছে। তো অবশ্যই এর একটা অর্থনৈতিক চাপ তার ফ্যামিলির উপর, তার উপর পড়ে যাচ্ছে। এর সাথে আমি একটু যোগ করি বিপুল, যে শুধু কিন্তু ওষুধের খরচ না, এর আগে কিন্তু তার বারবার ফলো আপে যেতে হয়, হাসপাতালের খরচ আছে, ওষুধের খরচের কথা তো আপনি বললেন, পরীক্ষা নিরীক্ষার খরচ আছে, যদি লেজার চিকিৎসা লাগে তার একটা খরচ আছে, এবং অপারেশন লাগলে আরও খরচ। আপনি যে ভালভ ইমপ্ল্যান্টের কথা বললেন, ওখানে আরও বেশি খরচ, তাই না? তো অর্থাৎ, এবং শুধু তাই না, এই যে বারবার যখন একজন গ্লোকোমা রোগী হাসপাতালে যাচ্ছেন, সাথে কিন্তু একটা লোক যাচ্ছে, কারণ উনি অগ্রসরমান গ্লোকোমা রোগী, তারও একটা তো যাতায়াত খরচ হচ্ছে। এবং এই রোগটি যদি অগ্রসরমান অবস্থায় হয়, তখন ওই লোকটি যে অফিসে জব করেন, সেখানে কিন্তু তার কনফিডেন্স, আত্মবিশ্বাসের জায়গা দুর্বল হতে থাকে, তার উৎপাদন ক্ষমতা, তার যে কর্মদক্ষতা কমে যায়, শুধু তার চাকরিচ্যুতির সম্ভাবনাও বাড়ে। তো উনি অন্যদিকে কিন্তু সন্তানরা বড় হতে থাকে, কেউ হয়তো ইউনিভার্সিটিতে যাচ্ছে, তার কিন্তু খরচ বাড়ছে, অন্যদিকে উনি চাপের মধ্যে আছেন অর্থনৈতিক। সুতরাং এটা একটা খুবই একটা জটিল অবস্থা, ভিশিয়াস সাইকেল, ডক্টর সিদ্দিক যেটা বললেন। তো আসলে আপনি যেটা বললেন, একটা ভয়, একটা ডিপ্রেশন কাজ করে যে আমি অন্ধ হয়ে যাব। তো সেই জন্য আসলে একটা মিক্স, তার ইম্প্যাক্ট তার ফ্যামিলি, তার পার্সোনাল লাইফের ভিতরে এই জিনিসটা পড়ে। অর্থাৎ আপনি যেটা বললেন যে গ্লোকোমার
কিছু কিছু ড্রপ আছে সেটা মোটামুটি সহজলভ্য এবং সাশ্রয়ী, কিন্তু কিছু কিছু ড্রপ রয়েছে যেটা ব্যয়বহুল। তো এই ব্যাপারে আমি বলবো যে সরকারের নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের এই বিষয়টি গভীরভাবে ভাবা দরকার, যে ঔষধের দাম যেন সেগুলো যেন সাশ্রয়ী হয় এবং সেগুলো যেন সহজলভ্য, সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে থাকে। এবার ডক্টর শাহনাজ, আমরা জানি যে চোখের ড্রপ দেওয়াটাই হচ্ছে গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি। তো এই ড্রপ যেহেতু চালিয়ে যেতেই হয়, তো এই সঠিকভাবে অনেক সময় রোগীরা জানে না যে কিভাবে চোখের ড্রপটা দিতে হয়। আপনি কি যদি দর্শকদেরকে। খুব সুন্দর কোশ্চেন, যে আসলে আমরা হয়তো রোগীদেরকে বোঝাতে পারি না বা আমাদের বোঝানোটা ঠিক মতো হয় না যে ড্রপটা কিভাবে দিতে হবে। বেসিক্যালি অনেকেই আসেন যে হয়তো আমরা প্রথমে প্রেশার এত পেলাম, ওষুধ দিলাম, কিন্তু কয়েকদিন পরে হয়তো দেখছি যে অনেকের কমছে না। কিন্তু এটা আসলে একটা নির্দিষ্ট নিয়মে ওষুধটা দিতে হবে, যে একটা ড্রপ দেওয়ার পরে যে আমরা বলি যে 2 মিনিট চোখটা একটু বন্ধ রাখতে, এবং আশেপাশে যে ড্রপটা পড়ে যাবে সেটা আমরা একটা টিস্যু দিয়ে মুছে ফেলতে বা একটা রুমাল দিয়ে মুছে ফেলা। এবং একটা ড্রপ দেওয়ার আরেকটা ড্রপ দেওয়ার যদি একই সময় 2-3টা ড্রপ দিতে হয় তাহলে কমপক্ষে 7 থেকে 10 মিনিট একটা গ্যাপ দিতে হবে। 15 মিনিট হলে 15 মিনিট হলে আরও ভালো। তো যদি আমরা একটা ড্রপ দেওয়ার পাশাপাশি আরেকটা দিয়ে দিলে তাহলে আগের ড্রপটা তো অ্যাবজর্ব হওয়ার আগে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, সো ওই ড্রপটা তো আর কাজ করছে না। সেই জন্য এই ড্রপ দেওয়ার নির্দিষ্ট নিয়ম। এবং একটা হচ্ছে যে একটা ড্রপ আমরা যে রাতে বলি যে 8টা বা সন্ধ্যার দিকে, রাত 8টা বা 9টা দিতে, যে এটাও অনেকে হয়তো মিস করে ভুল করে ফেলে। আবার নির্দিষ্ট গ্যাপে দেওয়া, যেমন একটা থেকে আরেকটা 12 ঘন্টা বা 8 ঘন্টা পর পর দেওয়া, এই নির্দিষ্ট সময়গুলি যদি আমরা বুঝিয়ে দিই, পেশেন্ট হয়তো নিজে দিতে পারেন না, অনেক সময় দিচ্ছেন যেটা ভিতরে যাচ্ছে না, পড়ে যাচ্ছে চারিদিকে। আবার অনেক পেশেন্টের চোখ কিন্তু বন্ধ হয় না, ওপেন হয়ে থাকে। সো এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যে চারিদিকে যে প্রপারলি ড্রপটা অ্যাবজর্ব হচ্ছে কিনা এবং নির্দিষ্ট সময় দিচ্ছে কিনা। ধন্যবাদ ডক্টর শাহনাজ। ডক্টর সিদ্দিক, গ্লোকোমা সারা জীবনের অসুখ এবং একজন রোগীকে সারা জীবন গ্লোকোমার সাথে বসবাস করতে হয়, এই ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আসলে ওই রোগ যার হয়েছে সেই বোঝে কষ্টটা কি। তা আমি সাহস দিতে চাই যে গ্লোকোমা নিয়ে আমাদের থাকতে হচ্ছে, যার রোগটা হয়েছে বিশেষ করে, তো এটা নিয়ে আমাদের সারা জীবন থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আশেপাশের মানুষের জন্য বলি, মানে সংসারের ভিতরে, ফ্যামিলির ভিতরে গ্লোকোমা কিন্তু ছোঁয়াচে রোগ না। এক্স্যাক্টলি। এবং অলরেডি আপনি বলেছেন যে সহমর্মিতার বিষয়, একজন গ্লোকোমা রোগীর পাশে তাদেরকে আসতে হবে। সেক্ষেত্রে গ্লোকোমা রোগী একজন মানে পজিটিভ দিক হলো যে জীবনের একদম শেষ দিন পর্যন্ত সে সরাসরি খুব ভালো দেখতে পায়। এক্স্যাক্টলি। খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে না যায় যদি নিয়মিত চিকিৎসা করে। গ্লোকোমার কারণে কেউ পুরোপুরি অন্ধ হয়ে যায় না, তবে কিছু লিমিটেশন আসে অনেক অ্যাডভান্স স্টেজে। তো সেই জায়গাগুলো তো বুঝে গেলে আমরা সেভাবে জীবনটাকে একটু ঘুরিয়ে নিতে পারি। কিন্তু আমরা যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করি তাহলে তো কোনো সমস্যা নেই। প্রাথমিকে ধরতে পারি তো কোনো সমস্যা নেই। ডক্টর রুহি, গ্লোকোমা রোগের কারণে জনগণ তো নীরবেই নিভৃতে অন্ধত্ব বরণ করছে, তো এই অন্ধত্ব আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? একটা প্রতিরোধ তো করতে হবে। জি অবশ্যই, ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের মতো একটা বিশাল জনসংখ্যার দেশে গ্লোকোমা একটা নীরব ঘাতক। স্বাভাবিকভাবেই গ্লোকোমা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু একদম কম নয়, এবং গ্লোকোমা সোসাইটির সদস্য হিসেবে আমি বলতে পারি যে গ্লোকোমাকে প্রতিহত করার প্রথম ধাপ শুরু হবে সচেতনতা দিয়ে। আমরা এটা নিয়ে কাজ করছি, তবে সাধারণ মানুষের কাছেও আমরা একটু রেসপন্স আশা করি। গ্লোকোমা স্ক্রিনিংটা খুব জরুরি, এবং আমরা চাই সারা দেশের সমস্ত জায়গায় যতগুলো হাসপাতাল আছে, যতজন চক্ষু চিকিৎসক আছেন, সমন্বিতভাবে যদি কাজ করা যায়, প্রাথমিক অবস্থায় যদি গ্লোকোমা স্ক্রিনিং করা যায়, স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি আমরা সন্দেহজনক গ্লোকোমা রোগী শনাক্ত করতে পারি, তাহলে তাদেরকে আমরা একটা নজরদারিতে এনে ভবিষ্যৎ ব্যবস্থাগুলো তৈরি করতে পারি। একটা গেল। আর দ্বিতীয় বিষয়, আমি সবসময় বলি, পরিবারে একজন সদস্যের যখনই গ্লোকোমা ধরা পড়ছে, তার পরিধির মধ্যে পরিবারের প্রথম জেনারেশনের সদস্য বা নিকট আত্মীয়দের গ্লোকোমা হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। যে বাবার, মায়ের, ভাইয়ের বা বোনের গ্লোকোমা হলো, তিনি যদি তার পরিবারের সদস্যদেরকে একটু স্ক্রিনিংয়ের জন্য নিয়ে আসেন নিয়মিতভাবে, তাহলে আমরা সেখান থেকেও গ্লোকোমাটা প্রতিহত করতে পারি। ক্লাসের যে ছাত্রটার গ্লোকোমা হলো, সে যদি তার সহপাঠী বন্ধুকে বলেন, শিক্ষকের সাথে বিষয়টা শেয়ার করেন, লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে, জিনিসটাকে লুকিয়ে না রেখে, তাহলে তার সচেতনতার কারণে তার সহপাঠীর বা শিক্ষকের হয়তো গ্লোকোমাটা স্ক্রিনিং হয়ে গেল। তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ যদি একসঙ্গে বিষয়টা নিয়ে কাজ করেন, তাহলে সচেতনতাটাও বাড়বে। স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা গ্লোকোমা খুব প্রাথমিক পর্যায়ে ধরতেও পারবো এবং ভবিষ্যৎ কর্মপন্থাও নির্ধারণ করতে পারবো। এখনও আমাদের দেশে গ্লোকোমা চিকিৎসাটা কিছুটা ব্যয়বহুল আমি বলবো, সেটা সার্জারি হোক,
ড্রপ হোক অথবা লেজার হোক, এ কারণে একটা রোগী যখন গ্লোকোমা ধরা পড়ে তার লাইফস্টাইল যেরকম এফেক্টেড হচ্ছে, তার অর্থনৈতিক চাপটাও বেড়ে যাচ্ছে। সেই পর্যন্ত না গিয়ে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণটা খুব জরুরি হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে এবং জনগণ দুপক্ষ থেকেই চেষ্টাটা হওয়াটা খুব জরুরি। ডক্টর বিপুল, এই গ্লোকোমার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন আছে কিনা, খুব সংক্ষেপে? আচ্ছা, প্রয়োজন আছে কিনা আসলে ওইভাবে যদি না বলি, আমি বলতে চাই যে গ্লুকোমা যত ধরনের ট্রিটমেন্ট বর্তমানে বা বিশ্বে উন্নত বিশ্বে হচ্ছে, তার কিন্তু সবই এখন আমাদের বাংলাদেশে আমরা করছি। আমি নিউ ইয়র্ক আই ইনফার্মারি থেকে গ্লুকোমার ফেলোশিপ করেছি। আমি সেখানে দেখেছি যে কী ধরনের ট্রিটমেন্ট হয়। আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে, লন্ডনের মুরফিল্ড থেকে ট্রেনিং করেছি, সেখানেও দেখেছি। তো আমি তাদের সাথে যদি কম্পেয়ার করি, সব ধরনের চিকিৎসা ব্যবস্থায় এখন আমাদের দেশে আছে। এখন অনেক ক্ষেত্রে পেশেন্টরা, যেমন একটা পেশেন্টের অ্যাবিলিটি আছে, সে চায় যে একটা সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য, যে আমরা যে লাইনে, যেহেতু গ্লুকোমাটা সারা জীবনের রোগ, যে সেকেন্ড অপিনিয়নের জন্য সে একটু বিদেশে যেতে চায়। আমি তাকে কিন্তু নিরুৎসাহিত করি না। আমি বলি যে হ্যাঁ, অবশ্যই আপনি যেতে পারেন, আপনি গিয়ে দেখেন তারা কি বলে। তখন আপনি যখন ফিরে আসবেন, তখন আপনার আমাদের দেশের ডক্টরের উপর আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে, আস্থাটা বেড়ে যাবে, এবং এটাই কিন্তু বাস্তবে হয়। সব শেষ প্রশ্ন সবার কাছে, চমৎকার আপনারা আলাপ আলোচনা করলেন যে আমাদের যে গ্লোকোমা রোগীরা আছে, আমি প্রত্যেকের কাছে যাব। প্রথমেই ডক্টর শাহনাজ হাসান, রোগীর জন্য আপনার উপদেশ কি সংক্ষেপে? আচ্ছা, সব বেসিক্যালি রোগী না, সব জনগণের জন্য এবং আমাদের সবার জন্য এটা উপদেশ যে অবশ্যই ডাক্তারের কাছে চক্ষু পরীক্ষা করাতে যেতে হবে। সেটা শুধু চশমা নিয়ে আমার চলে আসলে হবে না। বেসিক্যালি আমরা অনেকে যাই চশমা নিলে, বা অনেকে গিয়ে বলি আমার চোখের প্রেশার ঠিক আছে তো দেখেন তো একটু, অনেকে গিয়ে বলে তো হ্যাঁ প্রেশার ভালো আছে মানে গ্লোকোমা নাই, তাও যেমন না। অনেক ডিসকাশনে আমাদের বেরিয়ে আসলো চোখের প্রেশার নর্মাল থাকলেও ভালো হতে পারে, আবার বেশি থাকলেও হতে পারে। তো শুধু চোখের প্রেশারই না, চোখটাকে যাতে ভালোভাবে এক্সামিনেশন করা যায় যে গ্লোকোমা আছে কি না, হ্যাঁ, যে টেস্টগুলা করা, পরীক্ষা নিরীক্ষাগুলা, চোখের মনিটা বড় করে দেখা, নার্ভের অবস্থাটা কেমন আছে, সেইগুলা যদি করা যায় তাহলে কি করতে হবে, আমাদের কাছে আসতে হবে। সব চক্ষু বিশেষজ্ঞই এটা করে, তবে বিশেষত যারা গ্লোকোমা বিশেষজ্ঞ আছেন তাদেরকে দিয়ে যদি চক্ষু পরীক্ষাটা করা হয় তাহলে ওনারাই ভালোভাবে বলে দিতে পারবেন যে ওনার গ্লোকোমা আছে কি না। ধন্যবাদ শাহনাজ। ডক্টর সিদ্দিক, গ্লোকোমা রোগীর প্রতি আপনার উপদেশ? সারেন্ডার করা। ডাক্তারকে গিয়ে বলতে হবে বছরে একবার আমার চোখটা পরীক্ষা করে দিন। একদম নিজের বাচ্চাকেও নিয়ে যেতে হবে, নিজেকেও যেতে হবে, এর বাইরে কিছু নেই। কারণ ব্লাড প্রেশার, ডায়াবেটিস এসবের তো নিজের কিছু বৈশিষ্ট্য বোঝা যায় যে এই হচ্ছে সেই হচ্ছে, বা এইভাবে চললে হবে না, কিন্তু গ্লোকোমার এরকম কিছু নেই। তো সোজাসুজি ডাক্তারের কাছে যাবেন বছরে একবার, বলবেন দেখুন তো আমার চোখটা ঠিক আছে কিনা, গ্লোকোমাটা আছে কিনা, রেটিনাটা একটু দেখে দিন তো, ব্যাস। তারপর তো দায়িত্ব ডাক্তারের ঘাড়ে পড়তে গেল, তারপর আমরা আমাদের মতো করে চিকিৎসা করব। ডক্টর রুহি, গ্লোকোমা রোগীর প্রতি উপদেশ? গ্লোকোমা রোগীদের জন্য আমার প্রথম উপদেশ, নিয়মিত চিকিৎসকের কাছে আসুন, বিশেষ করে গ্লোকোমা বিশেষজ্ঞের কাছে আসুন, এবং আপনার চিকিৎসা নিজের ইচ্ছে মতো বন্ধ করবেন না। অবশ্যই চিকিৎসা প্রেসক্রিপশন অনুযায়ী মেনে চলুন। আপনার পরিবারের সমস্ত সদস্যের গ্লোকোমা স্ক্রিনিংয়ের ব্যবস্থা করুন। ডক্টর বিপুল, গ্লোকোমা রোগীর প্রতি উপদেশ? আমার একই উপদেশ, গ্লোকোমা মানেই অন্ধত্ব নয়। তো আপনার বা আপনার পরিবারে যদি কারো গ্লোকোমা থাকে, আপনি নিয়মিত একজন গ্লোকোমা বিশেষজ্ঞের পরামর্শ মতো চলবেন। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে চাই, আপনি আপনার জীবন দশায় অন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আজকের আলোচনা থেকে বেরিয়ে আসলো যে গ্লোকোমা মানে অন্ধত্ব নয়। ঠিকমতো চিকিৎসা নিলে গ্লোকোমা থেকে অন্ধ হয় না। আমরা সারা জীবন গ্লোকোমার সাথে ভালোভাবে বসবাস করতে পারি। সবার জন্য সুস্থ চোখ এবং সুন্দর জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।